আজকে আমাদের সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি এবং রোটেশনাল অফ মোশন অফ রিজিড বডির তৃতীয় দিনের ক্লাস শুরু হতে চলেছে। তো আজকে আমি কিছু আগের দিন লাস্ট যেটা ভরকেন্দ্র সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি এবং বেশ কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও কিছু প্রবলেম দিয়ে আজকে আমরা স্টার্ট করব এবং আগের দিনে ইন্টিগ্রেশন দিয়ে যে পার্টগুলো, সমাকলন দিয়ে যে পার্টগুলো দেখিয়েছিলাম সেগুলো একবার দেখিয়ে দেবো। তো দু একজন আমাকে বলেছে, জানিয়েছে, তো সেটা একবার বুঝিয়ে দিতে, তো তার জন্য আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো করে প্রবলেমগুলো দেখবে, যে প্রবলেমগুলো করাচ্ছি, কারণ তোমাদের পড়াশোনার জন্য এবং প্রয়োজনের জন্য এই ভিডিওগুলো করা, এবং আমি এই ধরনের ভিডিওই তোমাদের জন্য করে যাচ্ছি যেগুলো তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো সেই বুঝেই তো তোমরা ভিডিওগুলো ভালো করে ফলো করো এবং সুন্দরভাবে লিখে নিয়ে ভালো করে বুঝে পড়াশোনা করার চেষ্টা করো। তো শুরু করা যাক। আজকে ভারকেন্দ্রের প্রথম একটা সমস্যা। তো দুটো বস্তু বলে দিয়েছে, 1 কেজি আর 2 কেজি ভরের দুটো বস্তুর অবস্থান ভেক্টর বলা আছে। তো অবস্থান ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো ধরো আমি একটা ছবি আঁকি, এটা x, এটা y। ছবিটা না আঁকলেও অঙ্কটা হবে, তাও আমি আঁকছি। ধরো বললাম এখানে আছে 1 কেজি, তাহলে 1 কেজির যে অবস্থান ভেক্টর সেটা হলো r1। এখানে বললাম a বিন্দু, এখানে আছে 1 কেজি। আর 2 কেজিটা ধরলাম এরকম একটা জায়গায় আছে, তার অবস্থান ভেক্টর বলেছে মূল বিন্দুর সাপেক্ষে। 2 কেজির অবস্থান ভেক্টর বলেছে, এটা 2 কেজি, তার অবস্থান ভেক্টর হচ্ছে r2। ওকে, তাহলে দেখো এই দুটো পয়েন্টকে যদি কানেক্ট করি, তাহলে এদের সংযোগকারী সরলরেখার উপর কোথাও একটা ভরকেন্দ্র থাকবে। তো ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বার করতে হবে। সাপোজ ধরলাম এইখানে সেন্টার অফ মাস আছে, তাহলে সেন্টার অফ মাসের ভরকেন্দ্র ধরলাম, অবস্থান ভেক্টর হচ্ছে r, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর ধরলাম r। তাহলে ভরকেন্দ্রে মোট কত কেজি ভর আছে? 2 কেজি প্লাস 1 কেজি মানে 3 কেজি। তাহলে আমরা কি লিখতে পারি? ভরকেন্দ্রের ডেফিনেশন অনুসারে আমরা তাহলে লিখতে পারি, দেখো 1 into r1 m1 r1 plus m2 r2 সমান m1 plus m2 into r। তাহলে r চলে আসছে, অবস্থান ভেক্টর চলে আসছে 1 মানে r1 plus 2r2 by 3। তাহলে এবার এখানে আমরা r1 r2 এর মানগুলো বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলেই আমরা আমাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরের মান পেয়ে যাব। ওকে, তো সেটা দেখি কত আসে। তাহলে 2r1 কত? r1 দেওয়া আছে, এখানে আমি লিখছি, অথবা r1। তাহলে r1 টা কত? I - 2j plus 2k plus 2r2। r2 দেওয়া ছিল 2i minus j plus 4k divided by 3। তাহলে টোটাল আমাদের চলে আসছে, দেখো 2 দুগুণে 4 একে 5, তাহলে 5 এর 3 i ক্যাপ, 2 দুগুণে 4 4 আর 2 6, তাহলে -2 j ক্যাপ, আর 4 দুগুণে 8 2 9 প্লাস 3 k ক্যাপ। আমরা বিচ্ছেদ করে একবারে লিখে দিলাম। তাহলে আমাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর পেয়ে গেলাম 5/3 i ক্যাপ মাইনাস, এটা কি হলো 2, এটা 2, এখানে 2 সরি 4/3 হবে, লিখতে ভুল করলাম। 4/3, এখানে হচ্ছে 2, এখানে 2 এ 4, 4 এর 3, এর কত? 4 দুগুণে 8, 8 আর 2 10, এটা 10 এর 3, 3 কে ভুল লিখছি, যাই হোক। তো 10 এর 3 k ক্যাপ। তাহলে আমরা এখানে অবস্থান ভেক্টরটা পেয়ে গেলাম এইভাবে যোগ করে। তাহলে 2 দুগুণে 4 একে 5 i ক্যাপ -2 -4/3 j ক্যাপ মাইনাস প্লাস 10/3 k ক্যাপ। তাহলে স্থানাঙ্কটা কত হলো? অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের হলো 5 এর 3, -4 এর 3, 10 এর 3। তাহলে এটাই হলো ভরকেন্দ্রের
স্থানাঙ্ক। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ক্যালকুলেট করে ফেলেছি, তোমরা দেখে নাও কি করে আসছে। 5 এর 3 মাইনাস 4 এর 3 10 এর 3। এরপর আমরা ভর কেন্দ্র সংক্রান্তই আর কিছু প্রবলেম শিখব। বললো ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার প্লেট, আর ব্যাসার্ধের ও এম ভরের বৃত্তাকার প্লেট। এরকম একটা বৃত্তাকার প্লেট দেওয়া আছে। তো এই প্লেটের একটা প্রান্ত থেকে ধরো আমরা, তাহলে এখন এর ভর কেন্দ্র কোথায়? এখানে আছে। তো এই প্লেটের এই দিকের প্রান্ত থেকে একটা r/2 ব্যাসার্ধের অংশ কেটে নেওয়া হচ্ছে। r/2 ব্যাসার্ধের একটা প্লেট কেটে নেওয়া হচ্ছে। তাহলে এর থেকে r/2 ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেট কেটে নিলে অবশিষ্ট অংশের, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভর কেন্দ্র কোথায় হবে? এটি কেটে নেওয়ার পর আমরা যদি এখানে স্থানাঙ্ক মনে করি, এটা 0 0। প্রথমে ভর কেন্দ্র ছিল এখানে সেন্টার, এর সেন্টার এটা। তাহলে এখন এই অংশ যদি কেটে নিই দেখবো একটু বাঁ দিকে সরে এসছে, কারণ যেদিকে ভর বেশি হয় সেদিকে ভর কেন্দ্র একটু সরে যায়। তাহলে দেখো পুরোটার ভর হচ্ছে m। তো সুষম যেহেতু বৃত্তাকার প্লেট, তাহলে এখানে যদি ধরি আমাদের xm এর সূত্র কি? সামেশন অফ mx বাই সামেশন অফ m, মোট mx বাই মোট m ধরি। তাহলে আমাদের কটা অংশ এখানে? একটা পুরো অংশ, একটা কাটা অংশ। ধরি কাটা অংশের ভর সমান m ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি, দেখো অতএব পুরোটার ভর কত? m বাই ক্ষেত্রফল হলো পাই r স্কয়ার, মানে ভর বাই ক্ষেত্রফলটা, মানে এটাকে বলা হচ্ছে ক্ষেত্র ঘনত্ব। ভর বাই ক্ষেত্রফল মানে ক্ষেত্র ঘনত্ব। তাহলে পুরোটার ক্ষেত্রে ভরটা তো সমানভাবে ছড়ানো, তাহলে এই পুরো ভর বাই ব্যাসার্ধের ভর বাই ক্ষেত্রফল যা হবে, এই ছোট অংশের ভর বাই তার ক্ষেত্রফল, এই দুটো রেশিও সমান হবে। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m ড্যাশটা হচ্ছে m বাই 4। তাহলে কাটা অংশের ভর কত হচ্ছে? আমাদের পুরো অংশের যে ভর তার 1/4। সুতরাং আগে ভর কেন্দ্র ছিল c তে, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নতুন অবস্থান। দেখো এটা যেহেতু x অক্ষ থেকে কেটেছি, তাহলে আগে ছিল কেন্দ্রে, যেহেতু এই দিকটা ভর কমলো তাই একটু বাঁ দিকে সরে আসবে। বাঁ দিকে নতুন একটা সেন্টার এরকম জায়গা হবে। তো এইটা স্থানাঙ্ক কত? সামথিং কমা 0 হবে, কারণ y অক্ষে থাকবে না, x অক্ষেই থাকবে। তাহলে আমরা c ড্যাশের কোঅর্ডিনেটটা বার করছি। নতুন অবস্থান কোথায়? xm টা তাহলে হবে, x স্থানাঙ্কটা কত হবে? দেখো পুরো ভর কত? পুরোটার ভর হচ্ছে m, এর ভর কেন্দ্র ছিল 0 তে, এটা 0 0। আর এর কত স্থানাঙ্ক? r/2, 0। এখান থেকে এই কেন্দ্রের দূরত্ব r/2, তাহলে r/2, 0। তাহলে m * 0 প্লাস মাইনাস m/4 * r/2 বাই m
মাইনাস এম বাই ফোর, এম প্লাস মাইনাস এম বাই ফোর। মনে রাখবো ভর যদি যুক্ত করি তাহলে প্লাস, যেহেতু এখানে ভরটা কেটে নিচ্ছি মানে মাইনাস হচ্ছে, তাই এখানে মাইনাসে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে চলে এলো কত, মাইনাস এম বাই টু বাই 3m বাই 4, m by 8, তাহলে মাইনাস m by 8 বাই 3m বাই 4, তাহলে এটা চলে আসছে, দেখো এটা r থাকবে, তাহলে মাইনাস r বাই 4 2 3 2 6 মাইনাস r বাই 6। তাহলে c ড্যাশ যে ভর কেন্দ্র ধরেছিলাম, নতুন ভর কেন্দ্রের অবস্থান হচ্ছে c ড্যাশ, তাহলে c ড্যাশের স্থানাঙ্কটা কত হলো, x টা হলো এত, তাহলে c ড্যাশের স্থানাঙ্ক হবে মাইনাস r বাই 6, 0। তাহলে নতুন ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ক্যালকুলেট করে ফেললাম। ওকে, তো এটা তোমাদের শিখিয়ে দিলাম। একটা কাজ দিয়ে দিই, তোমরা করবে। এটা ব্যাসার্ধ আর, এখান থেকে একটা r/2 মানে এইটার ব্যাসার্ধ r/4 এটা কেটেছি। এখানে একটা r/4 ব্যাসার্ধের প্লেট কেটে নেওয়া হলো x অক্ষ থেকে, আর y অক্ষ থেকে কেটে নেওয়া হলো আমি একটা ছবিটা ঠিক করি। r/3, তাহলে x অক্ষ থেকে কেটেছি r/2 r/4 ব্যাসার্ধের, আর এই দিক থেকে আমরা কেটেছি r/3 ব্যাসার্ধের। এটা যদি r হয় তাহলে এটা r/3 r/3 r/2 ঠিকই আছে। তাহলে এখন নতুন ভর কেন্দ্রের স্থানাঙ্ক, আগে ছিল সেন্টার 0 0 তে ছিল, তাহলে দুটো অংশ কেটে নেওয়া হলো, x অক্ষ থেকে কাটা হলো ব্যাসার্ধের, তাহলে r/4 ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। কেটে নিলে একটু অঙ্কটা লিখে দিই, একই ভাবে করব, চেষ্টা করবে, কমেন্টে জানাবে। বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো x অক্ষ থেকে, ও r/3 ব্যাসার্ধের প্লেট কেটে নেওয়া হলো, কাটা হলো y অক্ষ থেকে, নেগেটিভ y অক্ষ থেকে, এটা মাইনাস নেগেটিভ কোঅর্ডিনেট দিয়ে আসবে। ছবিটা তো ক্লিয়ার? তাহলে বাঁ দিকেরটা হচ্ছে, ডান দিকেরটা হচ্ছে r/4, আর নিচে চলে আসছে r/3 ব্যাসার্ধে কেটে নেওয়া হয়েছে। তাহলে নতুন, তাহলে অবশিষ্ট অংশের ভরকেন্দ্র নির্ণয় করো। এটা একটা প্রবলেম, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলে তোমরা করবে। একটা প্রবলেম, এটা একটা বৃত্তাকার প্লেট যার ব্যাসার্ধ আর, তো এইটাকে কর্ণ ধরে একটা বর্গক্ষেত্র, আরটাকে কর্ণ ধরে একটা বর্গাকার অংশ, এটাকে যদি বর্গক্ষেত্র বলি,
সম্পূর্ণ ভর m, সম্পূর্ণ ভর m আগেরটার মতনই, ব্যাসার্ধ r। তো এর ছবি অনুসারে ছবিতে যেমন দেখানো হয়েছে এর এই অংশটা কেটে নেওয়া হয়েছে। তাহলে আর কর্ণ বিশিষ্ট বর্গাকার পাঠ কেটে নেওয়া হলো। কেটে নিলে ভর কেন্দ্রের সরণ কত হবে? ওকে, তোমরা এই দুটো প্রবলেম করার চেষ্টা করবে, না পারলে আমি আছি, জানাবে, করে দেবো। কমেন্টে জানাবে করতে পারিনি, প্রবলেমটা দেখিয়ে দিতে আমি বলে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, এরপর আমরা চলে আসি আরো কিছু ভরকেন্দ্র সংক্রান্ত প্রবলেমে। এটা একটা m ভর বিশিষ্ট l দৈর্ঘ্যের দণ্ড, আর একটা 2l দৈর্ঘ্য বিশিষ্ট, এটা বললাম ধরো a b, এটা b c, এটা লেন্থ। তো এরকম দুটো দণ্ডকে AB আর BC দুটো দণ্ডকে পরস্পর সমকোণে জুড়ে দেওয়া হয়েছে। তো সমকোণে জুড়ে দিলে এই সংস্থার ভরকেন্দ্র কোথায় হবে আমরা সেটা কি করে বার করব? তো ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা জানি, x স্থানাঙ্ক এখানে x y দুটোই আসবে। তো আমরা এটাকে ধরে নিচ্ছি, এই যে এটাকে ধরে নিচ্ছি হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এগুলো 90 ডিগ্রি। তো দেখো দুটি দণ্ডের ভর, দুটি দণ্ডের ভরই m, তাহলে এই সংস্থার ভরকেন্দ্র বার করছি। তো এই দণ্ডের ভরকেন্দ্র কোথায়? এর মিডিলে, এখানে ভর আছে m, স্থানাঙ্ক কত? এটা 0 0, এটা 0 0 বিন্দু, মূল বিন্দু ধরছি এই b পয়েন্টটাকে। তাহলে এর সাপেক্ষে এটা হলো l, 0। তাহলে এই ভরকেন্দ্রে কত? 2l বলেছে, তাহলে মিডল পয়েন্টের দূরত্ব হবে l। আর এইটার ভরকেন্দ্র হবে, এখানে ভর আছে m, ভরকেন্দ্রে সমগ্র ভর থাকে, তাহলে এটা হবে l/2, 0। তাহলে আমরা পেয়ে গেলাম দুটো ভর, একটা x অক্ষের উপর আছে, একটা y অক্ষের উপর, তাদের স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করছি। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক xm, xm মানে কি? ভর এখানে কত আছে m, x এর মান কত l, প্লাস এখানে ভর আছে m, সরি এটা ভুল লিখলাম, 0, l/2 হবে, 0, l/2 হবে, m into l, এখানে ভর আছে m, এখানে হলো 0, তাহলে m into 0 বাই মোট ভর হচ্ছে 2m, তাহলে আমাদের চলে এলো l/2। তাহলে x স্থানাঙ্ক চলে এলো, x স্থানাঙ্ক হলো l/2, মানে এর একটা জায়গায় থাকবে। আচ্ছা, ycm, y কোঅর্ডিনেট কত? m এর y কোঅর্ডিনেট হলো 0, এই উপরের m এর y কোঅর্ডিনেট হলো l/2, মানে মোট ভর হচ্ছে 2m, এটা হলো l/4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বেরিয়ে গেল, ভর কেন্দ্রের তাহলে এরকম জায়গায় থাকবে, এটা যদি l বলি তাহলে l/4 মানে এরকম, আর এটা হচ্ছে l/2 মানে এরকম। এখানে ভর কেন্দ্রটা মানে সেন্টার অফ মাস এখানে অবস্থান করবে। তাহলে ভর কেন্দ্রের
স্থানাঙ্ক বেরোলো L/2, L/4। ওকে, খুব ভালো ভালো ছোট ছোট প্রবলেম। তো এবার এটা তো তারা সমকোণে ছিল, এবার যদি সমকোণে না থাকে, ধরো কোন একটা থিটা কোণে আছে, এটা একটা L দৈর্ঘ্যের দণ্ড, ভর বললাম এর সেন্টার এখানে, এর ভর বললাম m, একটা আছে দণ্ড, তারা পরস্পর ধরে এটার দৈর্ঘ্য ধরলাম L ধরলাম, এটা x কোঅর্ডিনেট, এটা x, এটা y, এটা ধরলাম ধরো x সেন্টারে আছে, এটা বললাম ধরো 2m ভর, তো ভারী দৈর্ঘ্যটা L। তাহলে এটা বললাম A B AC, তাহলে দুটো দণ্ড পরস্পর ধরলাম থিটা কোণে আছে, দুটো দণ্ড পরস্পরের সাথে থিটা কোণে নত, তাহলে এই দুটো দণ্ড যে থিটা কোণে আছে, তাহলে এই সংস্থার ভরকেন্দ্রের অবস্থান আমরা কি করে বার করব? তো এবি যে দণ্ড তার ভর ধরেছি m, তোমাদের বলে দেওয়া থাকবে, আমি ধরছি আমার মতন, আর মুছে দিই না তোমাদের কনফিউশনে আসতে পারে। তাহলে এবি দণ্ডে তাহলে এই যে ভর, এই m ভরটার স্থানাঙ্ক কত হচ্ছে? এটা মিডল পয়েন্ট, তাহলে এটা যদি 0 0 হয় তাহলে তার x স্থানাঙ্ক হচ্ছে L/2 আর y স্থানাঙ্ক 0, তাহলে m লিখলাম, ভরটা লিখলাম, পাশে স্থানাঙ্ক লিখে দিলাম, সূত্র আমাদের পাশেই লেখা আছে, ওখানেই বসিয়ে দেবো। ওকে, আর এর ক্ষেত্রে ভর 2m, আচ্ছা x স্থানাঙ্ক কত? এইখানে আছে, তাহলে এইটুকুনি হবে, এইটুকুনি হবে x, এইটুকুনি হবে, এটাকে যদি বলি আমরা xy, তাহলে x এর মানটা কত? এইটা ধরেছি পুরোটা L, AC ধরেছি L, AC যদি L হয় তাহলে অর্ধেক হচ্ছে L/2, L/2 এর ভূমি মানে L/2 cos θ, তাহলে x এর স্থানাঙ্কটা হলো এইটুকুনি, x হলো L/2 cos θ, আর এটা হবে উচ্চতা মানে L/2 sin θ। তাহলে পেয়ে গেলাম, তাহলে আগের অঙ্কে যে সূত্র আমরা পেয়েছিলাম, তাহলে xm তাহলে কত হবে আমাদের? সুতরাং বসিয়ে দিই, xm হবে m * L/2 প্লাস 2m ধরেছি, 2m * x স্থানাঙ্ক কত? L/2 cos θ বাই মোট ভর কত? 3m, মোট ভর হচ্ছে 3m। এখান থেকে আমাদের L/2 কমন যাচ্ছে, m কমন যাচ্ছে, m কমন গেল L/2 m কমন গেল, তাহলে ml mটা কেটে গেছে, তাহলে L বাই নিচে 3 আছে, L/6 1 প্লাস 2 cos θ। কোনো সূত্র নয়, প্রসেসটা মনে রাখবো, সূত্র বলে কিছু হয় না, টেকনিকটা খেয়াল করতে হবে, কি করে স্থানাঙ্ক বার করছি, কি করে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করছি এবং এমনি স্থানাঙ্ক বার করছি। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে x স্থানাঙ্ক এই ডায়াগ্রামের ক্ষেত্রে। তাহলে y স্থানাঙ্ক কত হবে? এর y কোঅর্ডিনেট 0, তাহলে m * 0 মানে 0 প্লাস 2m * এটা, তাহলে 2m * L/2 sin θ, মোট ভর হলো 3m। তাহলে আমাদের কেটে গেল, m কেটে গেল, তাহলে L/6 sin θ। তাহলে x স্থানাঙ্ক পেলাম, y স্থানাঙ্ক পেলাম, x স্থানাঙ্ক পেলাম। তাহলে দুটো প্রবলেম আমরা করে ফেললাম। সমকোণে থাকলে কি করে করব, সমকোণে না থাকলে কি করে করব, দুটোই আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা একটা অন্য প্রবলেমে চলে যাব। একটা প্রবলেম তোমাদের দিয়ে দিই, তোমরা করবে বাড়িতে। ভিডিওগুলো ভালো করে ফলো করার চেষ্টা করো, তোমাদের যে রেফারেন্স বা টেক্সট বই হয়
সেখানে কিন্তু এরকম ডিটেলসে বা এইভাবে করা থাকে না। তো তোমাদের ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করতে হবে যেভাবে করিয়ে দিচ্ছি। তো ধরো চারটে ঘর আছে m 2m 3m আর 4m, একটা a বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের চারটে কোণায় আছে, এটা বাড়ির কাজ। a বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এখানে আছে m, এখানে আছে 2m, এখানে আছে 3m, এখানে আছে 4m। ওকে, a বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে চারটি শীর্ষ বিন্দুতে চারটে ঘর আছে, এটা a, এটা b, এটা c, এটা d। প্রশ্ন হলো a বিন্দুকে মূল বিন্দু ধরে সংস্থার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এটাকে 0 0 ধরে নিয়ে, মূল বিন্দু ধরে নিয়ে তোমরা চেষ্টা করবে প্রবলেমটা করে ফেলার। ঠিক আছে, ওকে, একটা প্রবলেম দিই। এরকম একটা বর্গক্ষেত্র আছে, তার চারটে পার্ট। এবিসিডি একটা বর্গক্ষেত্র, এবিসিডি এই বর্গক্ষেত্রের চারটে অংশ। তো চারটে অংশের মধ্যে এটা ধরো মূল বিন্দু আমাদের, এই অংশটা, এই পার্টটুকুনি কেটে নেওয়া হলো, মানে ওবিসি অংশটা কেটে নেওয়া হলো। তাহলে অবশিষ্ট অংশের ভরকেন্দ্র কোথায় হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ওবিসি অংশটি কেটে নেওয়া হলে অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। অবশিষ্ট যে অংশ আমি একটু ধরিয়ে দিই, সম্পূর্ণ ভর m, পুরো অংশের ভর n, মানে পুরো অংশটা যদি ভাবি তার ভর হলে m, আর কেন্দ্র 0 0। আর কাটা অংশ যেটা, দেখো চারটে পার্ট, একটা দুটো তিনটে চারটে, তাহলে নিশ্চয়ই কাটা অংশের ভরটা হবে m/4, মানে চারটে এরকম মিলে ভর তাহলে হবে m/4। কেন্দ্রটা এটা বার করবে, এই কেন্দ্রটা নিশ্চয়ই x এর উপরেই থাকবে, তাহলে x কোঅর্ডিনেটটা 0 হবে, সরি y টা 0 হবে, আর x টা তোমরা বার করবে এটা কত হতে পারে। দিয়ে xcm এর যে সূত্র হয় সেটাতে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করবে। এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, করার চেষ্টা করবে। এরপর চলে যাই আমরা পরবর্তী টপিক, রৈখিক ভরবেগ সংরক্ষণ ও ভরকেন্দ্রের গতি। রৈখিক ভরবেগ সংরক্ষণ ও ভরকেন্দ্রের গতি, মানে ভরকেন্দ্রের বেগ বার করতে চলেছি, বেগ সংক্রান্ত বিষয়, এবং রৈখিক ভরবেগ সংরক্ষণ। রৈখিক ভরবেগ সংরক্ষণ ও ভরকেন্দ্রের গতি।
conservation of linear momentum and motion of center of mass. তো দেখো আমরা RCM পেয়েছিলাম, ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর মানে m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 প্লাস বাই মোট ভর বললাম m, মানে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 আপ টু সো অন, এটাকে রিপ্রেজেন্ট করলাম বাই m। দেন এটা হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। তো দেখো আমি এখানে লিখতে পারি m RCM সমান এগুলো, সামেশন অফ m r, হামেশা লিখবো না, এম নিয়ে লিখি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। m1r1 দুটো লিখে দিই তাহলেই হবে, m2r2। তাহলে এইভাবে আমরা এটাকে লিখে দিতেই পারি, কোনো সমস্যা নেই। এখানে যে এমটা তার মানে কি, এমটা মানে আমি বুঝিয়েছি, এখানে এমটা হচ্ছে সামেশন অফ এম আই, আই এর মান 1 থেকে n, n খানা অনু আছে, n সংখ্যক ভর আছে, তাদের মোট ভরের সমষ্টি হচ্ছে m, মানে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 আপ টু mn রিপ্রেজেন্ট করা হলো m দিয়ে। তাহলে এবার যদি এটাকে সময়ের সাপেক্ষে অবকলন করি, সময়ের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে লিখতে পারি m ভরটা টোটাল ভর স্থির, m dRT dt drCm dt সমান m অবস্থানের পরিবর্তন মানে প্রথম কণার বেগ আর v1, দ্বিতীয়র বেগ v2, সময়ের সাপেক্ষে অবকলন করলাম t এর সাপেক্ষে অবকলন। তাহলে এটাকে আমরা লিখতে পারি VCM, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের বেগ। ভর কেন্দ্রের বেগের একটা সূত্র আমরা শিখে ফেললাম, এটা আমি নাম্বারিং করে রাখি, কোশ্চেন নাম্বার 1। ভর কেন্দ্রের বেগের আমরা সূত্রটা শিখে ফেলেছি। তো তাই যদি হয় তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি কি PCM, ভর কেন্দ্রের সাপেক্ষে রৈখিক ভরবেগ, ভর ইনটু বেগ মানে ভরবেগ সমান P1 প্লাস P2 প্লাস চলছে। তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে রৈখিক ভরবেগের যে মান সেটা হচ্ছে P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর এন্ড সো অন। এটাকে আমি বললাম n কোণা অবধি আছে, এখানে একটা mn লিখে দিই, m n r n। তাহলে এটা হবে mn vn, n খানা কণার সাপেক্ষে বিচার করা হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে ভরবেগটা হবে আপ টু tn। তো এখন এক্সটার্নাল ফোর্স যদি কোনো বস্তুর উপর, আমরা কি জানি ভর কেন্দ্র বিন্দুগামী যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তা শুধু রৈখিক গতি লাভ করে, ভর কেন্দ্রগামী বস্তুর উপর। তো এক্সটার্নাল ফোর্স বাহ্যিক বল সমান বাহ্যিক বল মানে কি dP dt। বাহ্যিক বল মানে ভরবেগের পরিবর্তনের হার, এখানে বলটা প্রয়োগ করা সেন্টার অফ মাস, তাহলে dPCM dt। এবার যদি
বাহ্যিক বল প্রযুক্ত না হয় যদি এক্সটার্নাল ফোর্সটা 0 হয়, তাহলে PCM সমান কনস্ট্যান্ট। ভরবেগ সংরক্ষিত হবে বাহ্যিক বল প্রযুক্ত না হতে, মানে ভর কেন্দ্রের সাপেক্ষে যে ভরবেগ সেটার মান হবে ধ্রুবক। তাহলে তাই যদি হয় PCM এবার টোটাল ভর যেহেতু ধ্রুবক, তাহলে এখানে আমরা লিখতে পারি VCM টা ভেলোসিটি অফ সেন্টার মাসটাও হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। যেহেতু এখানে মোট ভরটাকে আমরা, তাহলে কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভর কেন্দ্রের বেগ ধ্রুবক হবে, মানে ভর কেন্দ্র যে যদি গতিশীল থাকে, এটা বুঝতে হবে। এবার আমি বলেছিলাম কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভর কেন্দ্রের স্থানাঙ্কের পরিবর্তন হয় না, মানে ভর কেন্দ্র যদি স্থির থাকে, বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে ভর কেন্দ্র স্থির থাকবে। আর যদি সমবেগে গতিশীল হয় তাহলে স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে না। টোটাল সিস্টেমটা এমনভাবে ওরিয়েন্টেড হয়ে যাবে যাতে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা একই জায়গায় থাকে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি VCM এর মানটা, যেহেতু PCM equals to m into VCM, তাহলে m টা যেহেতু কনস্ট্যান্ট, টোটাল মাস অফ দ্য সিস্টেম must be constant, then VCM also constant, তাহলে velocity of center of mass constant। তার মানে সুতরাং যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, কোন কণা সমষ্টির ভর কেন্দ্র স্থির থাকবে, না হলে সমবেগে গতিশীল হবে। যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ না করি, তাহলে বল প্রয়োগ না করলে কোন সিস্টেম অফ পার্টিকেলের কণা সমষ্টির ক্ষেত্রে তার যে সেন্টার অফ মাস হবে সেটা হয় স্থির থাকবে যদি বেগ শূন্য হয়, আর না হয় সমবেগে গতিশীল হবে। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা কাজে লাগবে। তো আমরা বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভর কেন্দ্রের স্থানাঙ্কের পরিবর্তন হয় না, তো সেই সংক্রান্ত একটা প্রবলেম আমরা দেখব। এক মিনিট একটু সময় লাগবে। তো বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভর কেন্দ্রের স্থানাঙ্কের পরিবর্তন হয় না, এটা আমি প্রথম দিন বা আগের ভিডিওতে তোমাদের ভর কেন্দ্র ভার কেন্দ্র সংক্রান্ত যে আলোচনা বা পয়েন্টগুলো বলেছিলাম তার মধ্যেই কথাটা বলেছিলাম। তো যাই হোক, দেখি ভর কেন্দ্রের স্থানাঙ্কের পরিবর্তন হবে না যদি বাহ্যিক বলের অনুপস্থিতি থাকে। তো আমরা একটা প্রবলেম দেখব, প্রবলেম দেখে সেখান থেকে আমরা একটু পড়ে নেব। ব্যাপারটা ইন্টারেস্টিং, এক মিনিট তো অপেক্ষা করো। প্রবলেম মুছে নিই। তো বাহ্যিক বল না হলে, তো একটা প্রবলেম দেখি। প্রজেক্টাইল মোশন থেকে প্রবলেম করব। প্রবলেমটা এরকম, একটা প্রজেক্টাইলকে একটা বিস্ফোরক, এখানে একটা বিস্ফোরক আছে, এই বিস্ফোরকটাকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে বিস্ফোরক পদার্থকে, একটা ধরো বোম আছে, 37 ডিগ্রি কোণ করে ছুঁড়ে দেওয়া হলো। ছুঁড়ে দেওয়া হলে প্রজেক্টাইল মোশনের মতো যদি এটা বিস্ফোরণ না হতো তাহলে এখানে গিয়ে পড়তো, তাহলে এখানে তার পড়া উচিত ছিল। কিন্তু বিস্ফোরকটা যখন হাইয়েস্ট পয়েন্টে এসেছে, সর্বোচ্চ উচ্চতা, বিস্ফোরকটা যখন সর্বোচ্চ উচ্চতায় এসছে, তখন এটা দুটো অংশে ভেঙে গেল 1:3 অনুপাতে। এটা এখানে দুটো অংশে ভেঙে গেল 1:3, মানে দুটো অংশে বিস্ফোরণ হচ্ছে। তো বিস্ফোরণের ছবি দেখাচ্ছি, চারিদিকে বাস্ট করছে, ছড়িয়ে গেল, মজাদার ছবি, চারিদিকে বাস্ট করে ছড়িয়ে গেল। তো একটা অংশ তাহলে কি অনুপাতে, 1:3 অনুপাতে বিস্ফোরণ হলো, বিস্ফোরণের পর টুকরো হলো। ওকে, ছোট যে ভর, যদি এটার ভর বলি 4m ভর হয়, তাহলে 1:3 মানে কত, একটা m একটা 3m, দুটো অংশে ভেঙে গেছে, 4m ভর ধরলাম বিস্ফোরকের।
তো সেটাকে এখান থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে পাঠানো হয়েছিল, 100 মিটার পার সেকেন্ড বেগে পাঠানো হয়েছে। তো ছোট ভর যেটা, ছোট ভর বিস্ফোরণের পর ছোট ভরটি বিস্ফোরণের পর স্থির হয়ে যায়। আমাদের প্রশ্ন বড় ভর যেটা মানে 3m যে অংশটা অবশিষ্টটা পড়ে আছে সেটা কোথায় আপতিত হবে? বড় খণ্ডটি কোথায় আপতিত হবে বা কোথায় পড়বে, এটা আমাদের দেখতে হবে, এটা আমাদের কত আসে। তো দেখো ছোট যে অংশ সেটা যেহেতু এখানে স্থির হয়ে গেছে, তাহলে কি একদম সোজা এখান দিয়ে পড়ছে, ধরলাম এই ছোট অংশটা এটা m ভর সোজা এখানে এসে পড়েছে। কারণ বিস্ফোরণের পর ছোটটা স্থির হয়ে গেছে মানে কি আর এগোবে না পিছবে না, জায়গায় পড়ে যাবে। তাহলে বড়টা কোথায় যাবে? বড় অংশটা, এটা ছোট অংশ জায়গা নেই, বড়টা একটু এগিয়ে গিয়ে পড়বে। বড়টা যেটা মানে যেটা 3m যেটা ধরলাম এখানে পড়ছে, সেটা স্থানাঙ্ক x, 0 এটা x অক্ষ ধরেছে, x, 0 তে বড় খণ্ডটা পড়বে। তাহলে এটা কি করে হিসাব করব? সামনে এগিয়ে গেল কেন? যেহেতু এখানে বাহ্যিক বল নেই, এখানে আভ্যন্তরীণ বল। বিস্ফোরণের ক্ষেত্রে কিন্তু ভরবেগ সংরক্ষণ হয়, আমরা জানি। ওকে, আগের ভিডিওতে তোমাদের নিউটন এবং ফ্রিকশনের ভিডিওতে অনেক কটা প্রবলেম ভরবেগ সংরক্ষণ দেখিয়ে দিয়েছি। তো তোমরা দেখো তাহলে আভ্যন্তরীণ, তার মানে বাহ্যিক বল না থাকলে কি সিস্টেমের ভর কেন্দ্র পাল্টাবে না? তো একটা ভর যদি এখানে পড়ে, যদি না বিস্ফোরণ হতো তাহলে টোটাল সিস্টেমটা এখানে এসে পড়তো। তার মানে এই যে দুটো খণ্ডে বিভক্ত হলো এমন ভাবে তারা আপতিত হবে, একটা যদি এখানে হয় তাহলে একটা যদি যে বিন্দুতে আপতিত হতো, টোটালটা যেখানে আপতিত হতো, যদি একটা খণ্ড তার আগে হয় তাহলে দ্বিতীয়টা অবশ্যই তার পরে হবে, যাতে করে এই দুটো সিস্টেমের মিলিয়ে ভর কেন্দ্রটা এখানেই থাকে। বিস্ফোরণ না হলে ভর কেন্দ্র কোথায় থাকতো? এখানে। বিস্ফোরণের পরেও ভর কেন্দ্র এখানেই থাকবে, যেহেতু বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি তাই এখানে সিস্টেমের ভর কেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তাহলে এটা স্থানাঙ্ক, এটা তো আর রেঞ্জ, আরটা ক্যালকুলেট করে নি, u² sin 2θ / g, জিটা 10 ধরো। তাহলে আমাদের ক্যালকুলেট যেটা করতে হবে, u² মানে হচ্ছে 100 বলে, তাহলে 100² মানে 10⁴ মানে 10,000, sin 2θ মানে 2 sin θ, sin 37, এই দুটো মান মনে রাখবো। sin 37 হলো 3/5 আর cos 37 হচ্ছে 4/5, এই দুটো মান মনে রাখার চেষ্টা করব, MCQ তে খুব কাজে লাগে। তাহলে হচ্ছে 2 sin 2θ মানে 2 sin θ cos θ, তাহলে 2 * 3/5 প্লাস 4/5 বাই g মানে 10। ওকে, এটা আমাদের ক্যালকুলেট করে কত আসে আমি ক্যালকুলেটরে দেখি। 10,000 ইনটু 3 4 12 2 24 ডিভাইডেড বাই 25 250, 960 আসছে, 960 মিটার। তাহলে এখানে এটা স্থানাঙ্ক হচ্ছে 960। তাহলে ছোট অংশের স্থানাঙ্ক কত হবে? r/2, এটা নিশ্চয়ই হবে r/2, 0 মিডল পয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখন সিস্টেমের ভর কেন্দ্র কত? যেহেতু বাইরে থেকে, তাহলে xcm টা নিশ্চয়ই 960 হবে, কারণ টোটাল সিস্টেম যদি টিকে থাকতো, বিস্ফোরণ না হতো, তাহলে তার স্থানাঙ্ক তো 960। তাহলে বিস্ফোরণের পরেও এই যে দুটো টুকরো তাদের সম্মিলিত যে স্থানাঙ্ক xcm হবে সেটা 960 হতেই হবে। তাহলে m * r/2 প্লাস 3m * x বাই 4m। এখান থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করব। তাহলে 960 গুণিতক 4
মাইনাস r/2 490 ভাগ 3 1116.67 মতন আসছে, ওই 1120 মতন আমাদের 1116 না 1100 r/2 মানে তো 400 আসবে, 1120। তার মানে বড় অংশটি প্রক্ষেপ বিন্দু থেকে 1120 মিটার দূরে গিয়ে আপতিত হবে। তাহলে বড় খণ্ডটি কত দূরে আপতিত হবে? প্রক্ষেপ বিন্দু থেকে 1120 মিটার দূরে। ওকে, এরপর আমরা চলে আসি ভরকেন্দ্রের বেগ সংক্রান্ত প্রশ্ন নিয়ে। ভরকেন্দ্রের বেগের যে সূত্রটা আমরা শিখেছি, ভরকেন্দ্রের বেগ VCM, velocity of center of mass মানে m1v1 প্লাস m2v2, একটু আগে পেয়েছি, দুটো ক্ষেত্রে আমরা দেখাচ্ছি m1 প্লাস m2। তো ধরো একটা কণা m ভরের একটা কণা ধনাত্মক x অক্ষের দিকে v বেগে যাচ্ছে, আর একটা কণা 2m ভরের একটা কণা v/2 বেগে যাচ্ছে বা 2v বেগে যাচ্ছে, বেগটি একটু আলাদা করে দিই, 2v বেগে যাচ্ছে নেগেটিভ x অক্ষের দিকে। তো দুটো বস্তু কণা, একটা a একটা b, তাহলে একজন আসছে ধনাত্মক x অক্ষের দিকে, একজন ঋণাত্মক x অক্ষের দিকে, তাদের ভর বেগ দেওয়া হয়েছে। তাহলে এই দুটো মিলে যদি সংস্থা কল্পনা করা যায়, তাহলে সেই সংস্থার ভরকেন্দ্রের বেগ কত হবে? তাহলে VCM হবে এই ছবি অনুসারে, VCM এমনি লিখলাম, ধনাত্মক দিকে গেলে সেটাকে প্লাস ধরতে হবে, নেগেটিভ দিকে গেলে সেটাকে মাইনাস ধরতে হবে, যে কোঅর্ডিনেট আমি বলে দিয়েছি। তাহলে m * v প্লাস 2m * মাইনাস 2v বাই মোট ভর m প্লাস ক্লিয়ার। m * v প্লাস 2m * মাইনাস 2v, কারণ এটা নেগেটিভ x অক্ষে যাচ্ছে, তাহলে এটা আমাদের চলে এলো আমাদের মাইনাস v নাকি, -4mv, -4 প্লাস 1 মানে -3, নিচেও 3 আছে, কেটে গিয়ে হয়ে গেল -v। তাহলে ভরকেন্দ্রের বেগ হবে -v, মানে সংস্থার যে ভরকেন্দ্র, যদি এখানে একটা ভরকেন্দ্র যদি আমি ভাবি, তাহলে সেই ভরকেন্দ্রটা যদি c ও m টা যদি এরকম জায়গায় থাকে, মাঝামাঝি থাকবে, তো এইদিকে যাবে -v বেগ নিয়ে নেগেটিভ x অক্ষের দিকে গতিশীল হবে। ঠিক আছে, এটা একটা হতে পারে। আবার যদি দেয়, ধরো একটা বস্তু কণা m ভরের বস্তু কণা ধনাত্মক x অক্ষের দিকে যাচ্ছে v বেগে, আর আরেকটা আসছে একটা বস্তু কণা ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা কোণে যাচ্ছে v বেগে, আর v2v বেগে, এটাও v বেগে যাচ্ছে, ধরলাম 2m ভর, ভরটা পাল্টা লিখলেই হলো। তাহলে এই সংস্থার ভরকেন্দ্রের বেগ আমরা কি করে বার করব? এই সংস্থার ভরকেন্দ্রের বেগ আমরা কি করে বার করব? তাহলে একটা কণা ধনাত্মক x অক্ষের দিকে যাচ্ছে, এই যাচ্ছে v বেগ নিয়ে, পজিটিভ x অক্ষ, শুধু x লিখি তাহলেই হবে, এটা তাহলে একটা কণা ধনাত্মক x অক্ষের দিকে গতিশীল, আর একটা কণা x অক্ষের সঙ্গে থিটা কোণ করে v বেগে গতিশীল। তাহলে এই সংস্থার ভরকেন্দ্রের বেগ আমরা নির্ণয় করব কি করে? যেহেতু কোণ আছে, তাহলে ভরকেন্দ্রের বেগের একটা x উপাংশ থাকবে, একটা y উপাংশ থাকবে। তাহলে এর ক্ষেত্রে বেগটা তাহলে VCM
x অক্ষ বরাবর ভর কেন্দ্রের বেগ, এর বেগ কত? এটা x অক্ষের দিকে, তাহলে mv প্লাস এর ভর হলো 2m, x অক্ষ বরাবর বেগ কত? v cos থিটা, v এর সঙ্গে থিটা কোণে হলো v cos থিটা, বাই মোট ভর হচ্ছে 3m। ওকে, হিসাব করলে কিছু একটা পেয়ে যাব। সিমিলারলি y অক্ষ বরাবর v ভর কেন্দ্রের বেগ কত? এটা vcm x, এটা vcm y, তাহলে y অক্ষ বরাবর ভর কেন্দ্রের বেগ কত? দেখো এর ক্ষেত্রে y বরাবর বেগ নেই, তাহলে m * 0 প্লাস 2m ইনটু এর বেগ কত? v sin থিটা বাই মোট। তাহলে এখান থেকে আমরা পেলাম প্রথমটা থেকে v * 1 প্লাস 2 cos থিটা বাই 3। সূত্র নয়, আমি আবার বলছি, বেসিক কনসেপ্ট তৈরি করতে হবে, সূত্র মুখস্থ করার কিছু নেই, সূত্র দিয়ে কোনো অঙ্ক হবে না। তাহলে 2/3 v sin থিটা। তাহলে ভর কেন্দ্রের যে বেগ ভেক্টর যদি আমরা এই ছবি অনুসারে আঁকি, তাহলে x অক্ষ বরাবর বেগ, তাহলে vcm, আমরা যদি এই প্রবলেমটাকে ভেক্টর ফর্মে লিখি তাহলে উত্তরটা ফাইনাল তাহলে কত হলো? x অক্ষ বরাবর ভর কেন্দ্রের বেগ বেরোলো এটা, y অক্ষ বরাবর বেরোলো এটা। তাহলে টোটাল রেজাল্ট যদি আমাদের লিখতে হয়, তাহলে সুতরাং vcm ভেক্টর তাহলে কত হলো? এটা হলো x অক্ষের দিকে, তাহলে vcm টা কত বেরিয়েছে? v/3 1 + 2 cos থিটা। এটা কোন দিকে আছে? i ক্যাপের দিকে। আর এটা কোন দিকে আছে? y অক্ষ, মানে j ক্যাপ, মানে 2v/3 sin থিটা j ক্যাপ। এখান থেকে আমরা থিটার মান বসিয়ে দিলে, থিটার মান দেওয়া থাকবে, তাহলে আমরা ভর কেন্দ্রের বেগ পেয়ে যাব। ওকে, এটা খুব একটা ভালো প্রয়োজনে তোমাদের লাগবে, তো তোমাদের সেটা করে নিতে হবে। এরপর আমরা চলে আসি ভর কেন্দ্রের ত্বরণ। ভর কেন্দ্রের ত্বরণটা একটু বুঝিয়ে দেবো। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, এটা শিখতে হবে আমাদের, ভালো করে বুঝে নিতে হবে, খুবই ইজি ব্যাপার, আমার কোনো কঠিন ব্যাপার না। তো অ্যাক্সিলারেশন, তাহলে vcm আমরা পেয়েছি m1 v1 প্লাস m2 v2 বাই মোট ভর, দুটোর ক্ষেত্রে এটা। তাহলে অ্যাক্সিলারেশন যদি বার করতে হয়, acm তাহলে হবে dv cm dt। তার মানে এখানে সম্পূর্ণ দেখো m গুলো কনস্ট্যান্ট, তাহলে m dv dt মানে হলো প্রথমটার ত্বরণ প্লাস m2 dv dt মানে দ্বিতীয় ত্বরণ বাই মোট ভর। এটাই হচ্ছে ভর কেন্দ্র ত্বরণের নির্ণয়ের সূত্র। তো আমরা আগে প্রবলেম করেছি, দুটো ভর এইভাবে যুক্ত আছে, এদিকে আছে m1, এদিকে আছে m2। প্রাথমিক অবস্থায় স্থির ছিল দুটো ভর, m1 টা ভারী, m2 টা হালকা, ছেড়ে দেওয়া হলো, তো ধরলাম এ নামছে এ ত্বরণে, এ উঠছে এ ত্বরণে। তাহলে এবার আমাদের এখানে প্রশ্ন হলো, এই ছবি দিয়ে বললো এই সংস্থার ভর কেন্দ্রের ত্বরণ কত। আমরা এইগুলো বার করতে জানি, m1 টা বড়, m1 গ্রেটার দ্যান m2। তাহলে বললো সংস্থার ভর কেন্দ্রের
ত্বরণ নির্ণয় করো। ওকে, এটা আমাদের বললাম করতে। তো আমরা প্রথম কাজ যেটা যেমন করে ত্বরণ বার করি সেরকম করে ত্বরণ বার করে নিই। তাহলে ত্বরণ মানে কি, নেট বল। আগে এমনি ত্বরণ বার করবো, তারপরে ভরকেন্দ্রের ত্বরণ বেরোবে। এইগুলোকে বার করতে হবে বাই মোট ভর। নেট বল বাই মোট ভর। নেট বল মানে কত? এদিকে কাজ করছে m1g, দিস ইজ m1g, দিস ইজ m2g। m1g দিকে, m2g বিপরীত দিকে, তাহলে নেট বল হলো m1g minus m2g by m1 plus m2। তাহলে আমাদের a চলে এলো m1 minus m2 by m1 plus m2 g। তাহলে এটা হলো ভরকেন্দ্রের ত্বরণ হলো, এটা হলো নরমাল ত্বরণ, ব্লকের ত্বরণ। এর ত্বরণ কত, m1 এর ত্বরণ কত, m2 এর ত্বরণ কত আমরা পেয়ে গেলাম। এবার যদি ভরকেন্দ্রের, তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? তাহলে এ নামছে, এই দিকটা আমরা জানি সবসময় নিচের দিকে আমরা দু রকম ভাবে ভাবতে পারি। আমরা ভাবতে পারি ধরো একটা অভিকর্ষজ ত্বরণের কনসেপ্ট থেকে, যদি নিচের দিকে হয় তাহলে প্লাস, উপর দিকে হলে মাইনাস, এই কনসেপ্টটা আমাদের আছে। আর কিংবা কোঅর্ডিনেট অনুসারে ভাবলে উপর দিকে যেগুলো প্লাস, নিচের দিকে যেগুলো মাইনাস, সেটা ভাবলেই হলো। তাই যদি ভাবি, আমি এটাকেই ধরলাম, এটাকে পজিটিভ ধরছি, নিচটাকে পজিটিভ, অভিকর্ষজ ত্বরণের কনসেপ্ট থেকে এটাকে নেগেটিভ। এটা পজিটিভ ত্বরণ কেন? নিচের দিকে নামলে ত্বরণ, এদিকে ত্বরণ প্লাস জি, উপর দিকে মাইনাস জি, তাহলে এটা বস্তুটা নিচে নামছে তাই প্লাস ত্বরণ, উপরে উঠছে বলে মাইনাস ত্বরণ। তাহলে দেখো এর ক্ষেত্রে লিখতে পারি, তাহলে এই সূত্র অনুসারে m1a1 m1a প্লাস m2 মাইনাস a বাই মোট ভর। তাহলে এটা কমন নিয়ে নিতেই পারি, তাহলে m1 মাইনাস m2 নেওয়ার পর এর একটা মান আমরা আগে পেয়েছি, সেই মানটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটা আসছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু a। তাহলে ভরকেন্দ্রের ত্বরণ, তোমাদের কাজ এর মানটা, তাহলে এটা পেলাম এসিএম, তাহলে হলো ভরকেন্দ্রের ত্বরণ হলো কত, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু a। এর মান পেয়েছি এটা, এটা বসিয়ে দিলে তাহলে কত চলে আসছে, এটাই আছে এখানে, তাহলে এটা হোল স্কয়ার ইন্টু জি। তাহলে এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের ত্বরণ, আমরা এই ছবি পেয়ে গেলাম। আর একটা দেখি, তাহলে যে কোনো ভাবে করতে পারো। নিচের দিকে আমি এটাকে প্লাস দিই, ধরো এখানে একটা আমাদের নততল দিয়েছে, আমরা ধরলাম এটা m1, থিটা কোণ m2। ওকে, তবে ধরলাম m1 টা বড় নামছে, এটা এই দিকটা মানে এদিকে, তাহলে m1 g sin থিটা, এটা m2 g। তো আমরা মানগুলো এমন নিয়েছি, ধরে নিচ্ছি m1 g sin থিটাটা বড়, m1 g sin থিটার জন্য সিস্টেমটা নিচের দিকে নামছে। ওকে, তাহলে m1 g sin থিটাটা বড়, তো এখানেও একই প্রশ্ন, সংস্থার ভরকেন্দ্র বার করতে হবে, ওই ভরকেন্দ্রের ত্বরণ। আচ্ছা, এটা নামছে ধরছি এই ত্বরণের নাম, তাহলে এটা বার করি, এই ত্বরণে হচ্ছে। তাই যদি হয় তাহলে দেখো এটা কত হবে, এই হবে a বড়, তাহলে লব্ধি বল কত, নেট বলটা কত, m1g sin থিটা, m1g sin থিটা মাইনাস m2g বাই মোট ভর। সাহায্য করছে m1g sin থিটা, বাধা দিচ্ছে m2g, নেট বল হয়ে গেল, তাকে আমরা m1 প্লাস m2 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম ত্বরণ। এবার দেখো এখানে যে বস্তুটা নামছে সেটা কিন্তু x অক্ষ y অক্ষ নয়, তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগতে পারি, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এই বরাবর হচ্ছে a
cos থিটা, এদিকে হচ্ছে a sin থিটা। এটা আমি উল্টো কোঅর্ডিনেট ধরে করাচ্ছি, মানে কোঅর্ডিনেট সিস্টেম আমি একটা দেখালাম যে ত্বরণ ধরে, সেটা ধরবো এটাকে ধরলাম প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই কনসেপ্ট, মানে যেটা আমাদের কোঅর্ডিনেট। তোমরা দুটো নিয়মই শিখে রাখো, যেটা সুবিধা হয় সেটা অ্যাপ্লাই করবে। আগেরটা তো এটা করা যেত, এটাকে মাইনাস, এটাকে প্লাস ধরতাম উপরটাকে, নিচটাকে মাইনাস ধরতাম, উত্তরে একটা মাইনাস আসতো, আর কোনো পার্থক্য হতো না। ঠিক আছে, ধরলেই হবে। আচ্ছা, এবার দেখি তাহলে এর যে ত্বরণ, তার নেগেটিভ এক্স অক্ষের দিকে একটা আছে, নেগেটিভ ওয়াই এর দিকে আছে, এটা পজিটিভ ওয়াই এর দিকে। তাহলে ACM x, কারণ x দুটো কম্পোনেন্ট চলে এসেছে, তাহলে x এর দিকে একটা ভরকেন্দ্রের ত্বরণ থাকবে, y এর দিকে থাকবে। m2 এর ক্ষেত্রে ভাবি, তাহলে m2 এর ক্ষেত্রে x বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে এটা হচ্ছে m2 * 0 প্লাস m1। m1 এর নেগেটিভ x অক্ষের দিকে আছে, দ্যাট ইজ মাইনাস a cos থিটা। নেগেটিভ x অক্ষের দিকে আছে, তাই মাইনাস বসিয়ে দিলাম a cos থিটা, এই সাইনটা ইউজ করছি, বাই মোট ওয়ান। তাহলে হয়ে গেল মাইনাস m1 বাই m1 প্লাস m2 a cos থিটা। এর মানটা বসিয়ে দিলে, এটা অনেক বড় বসালাম না, সূত্রটা শিখিয়ে দিচ্ছি কি করে করে, জাস্ট প্রসেসটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি, তোমাদের যাতে করতে সুবিধা হয়। আর ACM ওয়াইটা তাহলে কত হবে, এটা উপরে দিক, তাহলে m2 ইন্টু a প্লাস উপরে ইন্টু চিহ্ন, ডট চিহ্ন, তোমার x মনে করো না, m2 ইন্টু a, আর এটা নেগেটিভ দিকে আছে, নিচের দিকে আছে, তাহলে m1 ইন্টু মাইনাস a sin থিটা বাই, এখান থেকে আমরা ত্বরণের, ভরকেন্দ্রের ত্বরণের x উপাংশ y উপাংশ দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা আমরা করে ফেললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের বলার জন্য, তাই আমি আজকে এটা বলে দিলাম। এরপর চলে আসি, কিছু জিনিস আমরা শিখব। ভরকেন্দ্রের ত্বরণ বেগ সব আমরা শিখে নিলাম। তোমরা বাড়িতে ভালো করে এগুলো দেখবে এবং করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই ভালো করে ভিডিওগুলো ফলো করছো এবং বুঝে নেওয়ার চেষ্টা করছো, তো সেই জন্যই করানো। একটি অর্ধবৃত্তাকার রিংয়ের ভরকেন্দ্র কি করে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। অর্ধবৃত্তাকার রিংয়ের ভরকেন্দ্র নির্ণয়, একটু কালি আমরা ভরে নেব, একটু অপেক্ষা করো। তো এই হচ্ছে আমাদের, কালি এলো না, যাই হোক আবার করবো আমরা। তো অর্ধবৃত্তাকার রিং মানে একটা রিং আছে ধরো, এর ভরকেন্দ্রের বৃত্ত হলে তো কেন্দ্রে থাকতো, তো এটার কোথায় থাকবে, মোটামুটি এরকম একটা জায়গায় থাকবে, এরকম করে একটা জায়গায় থাকবে ভরকেন্দ্রটা, কারণ আমি যেখানে ডট চিহ্নটা দিলাম। তো এবার এই যে সেন্টারটা, এটা ভরকেন্দ্র, তাহলে বললাম 0, y। এবার আমরা কি করছি,
আমরা ব্যাসার্ধটা এ, এর উপর একটা ছোট্ট থিটা কোণে ডি থিটা একটা ছোট্ট একটা অংশ নিচ্ছি, যেটা কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করে। ছোট্ট একটা অংশ কল্পনা করা হলো, যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের এইটা হলো এ, মানে ব্যাসার্ধ এ কমা থিটা। তাহলে পি বিন্দুতে রিং এর উপর একটা ছোট্ট অংশ কল্পনা করা হলো, ছোট্ট একটা দৈর্ঘ্য। কত হবে দৈর্ঘ্যটা কত হবে? তাহলে পি বিন্দুতে রিং এর উপর ক্ষুদ্র একটি দৈর্ঘ্য নেওয়া হলো, যা কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? ছোট্ট একটা অংশ নিলাম যেটা কেন্দ্রে উৎপন্ন করছে থিটা কোণের, পরে আবার ডি থিটা ছোট্ট একটা কোণ। তাহলে দেখো বৃত্তচাপ সমান কেন্দ্রস্থ কোণ ইনটু ব্যাসার্ধ এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এই যে আমরা ছোট্ট একটা অংশ নিয়েছি, এটা হলো এ ব্যাসার্ধ, এটা ডি থিটা, তাহলে এইটার লেন্থ নিশ্চয়ই হবে এ ডি থিটা। এস ইকুয়াল টু, এটা যদি এস হয়, আর ইনটু থিটা। ওকে, ছোট্ট অংশের ব্যাসার্ধটা হলো এ ডি থিটা। তো এই যে রিং, এই যে আমরা রিংটা নিয়েছি, একটু মোটা করে আঁকি রিংটা, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। ওকে, এই রিংটার ভর হচ্ছে মোট ভর m। তাহলে যদি প্রশ্ন করা হয় এই ছোট অংশের ভর কত, এই ক্ষুদ্র অংশের তাহলে ভর, এইটুকুনি যে ভর আছে, এইটুকুনি অংশের যে ভর আছে, সেই ভরটা কত হবে, সেটা যদি বলি dm, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি পুরো ভর m। তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m বাই পাই a, অর্ধ পরিধি কত পাই a, এইটুকুনি দৈর্ঘ্য কত পাই a। দেখো পুরোটা ভর ধরেছি m, তাহলে এই পরিধির দৈর্ঘ্যটা কত পাই a। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, পাই a দৈর্ঘ্যের ভর হলো m, তাহলে একক দৈর্ঘ্যের ভর হবে m বাই পাই a। ওকে, m বাই পাই a। তাহলে a থিটা, a ইনটু d থিটা দৈর্ঘ্যের ভর কত হবে, ওটা ইনটু m বাই পাই a ইনটু a d থিটা। তাহলে এটাকে ছোট্ট ভরটাকে ধরলাম, ছোট যে অংশটা নিয়েছি তার ভরটাকে ধরলাম dm, এবং সেটা চলে এলো m বাই পাই ইনটু d থিটা। ওকে, আমরা আশা করি বিষয়টা তোমাদের কাছে বুঝিয়ে দিতে পেরেছি। তো এবার এই অক্ষ থেকে, এই লম্ব দূরত্বটা কত, এটা a, অতিভুজটা a, এটা ব্যাস, সরি ব্যাসার্ধটা হচ্ছে, লিখে দিই ব্যাসার্ধটা a। তাহলে ব্যাসার্ধ a হলে এইটুকুনি হচ্ছে a sin থিটা, দূরত্বটা হলো a sin থিটা। ওই যে দূরত্বটা আমাদের মানে x অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরেছি তো 0, y, তাহলে y সমান তাহলে হবে, আমাদের সূত্র কি ছিল, y অক্ষের উপর তাহলে হবে ইন্টিগ্রেশন, তাহলে y cm হবে ইন্টিগ্রেশন y মানে হচ্ছে a sin থিটা ইনটু dm বাই ইন্টিগ্রেশন dm y। তাহলে আমরা নিলাম, তাহলে অ্যাঙ্গেলটা আমরা দেখো 0 থেকে পাই, মানে আমরা যদি এখানে নিতাম তাহলে অ্যাঙ্গেল হতো 0, আবার এখানে নিলে হতো পাই, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই এর মধ্যে, 0 থেকে পাই। তো নিচটা তো পুরো ভরকে যদি dm কে ইন্টিগ্রেট করি তাহলে পুরো ভরটা পাবো। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে a sin থিটা ইনটু dm মানে হচ্ছে m বাই পাই d থিটা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই মোট ভর। ওকে, তাহলে a বাই পাই, দেখো a আছে পাই আছে, mm কেটে গেল, a বাই পাইটা বাইরে এলো, 0 থেকে পাই sin থিটা
ইন্টু ডিটা করে থাকলাম। ইজ দিস ক্লিয়ার? ওকে, তো ওয়াইসিএমটা চলে এলো। আমি এবার বাঁ দিকে ক্যালকুলেশন করে দেবো, দিকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তার মানে ওয়াইসিএমটা চলে এলো a বাই পাই সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস থিটা, 0 থেকে পাই। a বাই পাই প্রথমে cos পাই বসালাম, তাহলে মাইনাসটা বাইরে লিখে নিই, এই মাইনাসটা বাইরে লিখলাম। আপার লিমিট মানে cos পাই মাইনাস cos 0, cos পাই হচ্ছে -1, cos 0 1, তাহলে -2 মানে 2a বাই পাই। ভেরি গুড, ওয়াইসিএম চলে এলো। তাহলে রিং এর অর্ধবৃত্তাকার রিং এর কেন্দ্র থেকে এর দূরত্বটা কত হবে? 2a বাই পাই। সূত্রটা মনে রাখবে, যদি ক্যালকুলেশন মনে না রাখতে পারো তাহলে অর্ধবৃত্তাকার রিং এর ভরকেন্দ্রের উচ্চতা কেন্দ্র থেকে কত দূরে? 2 বাই পাই ইন্টু ব্যাসার্ধ, 2 বাই পাই ইন্টু ব্যাসার্ধ। মাস্ট, এটা মনে রাখাটা খুব জরুরি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা তো করলাম একটা অর্ধবৃত্তাকার রিং এর ক্ষেত্রে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এরপর আমরা করব সেটা হচ্ছে একটি অর্ধবৃত্তাকার প্লেটের ক্ষেত্রে সূত্রটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, সূত্রটা আমি লিখিয়ে দেবো, কারণ ক্যালকুলেশনটা তোমাদের কঠিন লাগতে পারে। এটা যদি অর্ধবৃত্তাকার প্লেট হতো সেটা আমরা কি করে ক্যালকুলেট করতাম সেটা একটু বুঝিয়ে দিই। আলটিমেটলি সূত্রটা মনে রাখলেই তোমাদের কাজ চলে যাবে। আমাদের জেনারেলি সব বইতে এগুলো থাকে না, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি। অর্ধবৃত্তাকার প্লেটের ভরকেন্দ্রের স্থানাঙ্ক অর্ধবৃত্তাকার যদি প্লেট হয় তার ভরকেন্দ্রটা কোথায় থাকবে সেটা আমাদের এবার দেখতে হবে। তো এটা তো একটা অর্ধবৃত্তাকার প্লেট, আগেটা ছিল রিং, মানে এখানে কিন্তু ভর আছে, এখানে ভর আছে, আগে রিং এর ভরটা ছিল এই বরাবর। ওকে, তো আমরা কি করব, এর কেন্দ্র থেকে y দূরত্বে একটা dy বেধের বা r দূরত্বে একটা dr বেধের রিং নেব। এই কেন্দ্র থেকে এর ব্যাসার্ধটা a, r দূরত্বে একটা dr বেধের রিং নেব। তাহলে কেন্দ্র থেকে r দূরত্বে dr বেধের রিং কল্পনা করা হলো বা রিং নেওয়া হলো। রিং যদি নিই, রিংটাকে নিয়ে নিই, তাহলে এই রিং এর বেধটা কত? এর থিকনেসটা হচ্ছে dr, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r, পুরোটা হচ্ছে a, তাহলে এইটুকুনি হলো r। ওকে, তাহলে এই রিংটার কে ভরকেন্দ্রের কত থাকবে? c1, মানে আমরা একটু শিখলাম 2 বাই পাই ইন্টু a, তাহলে এটা হবে 2 বাই পাই ইন্টু r। ওকে, তাহলে c1টা হলো যার ভরকেন্দ্র c1, তাহলে x স্থানাঙ্ক 0, y স্থানাঙ্ক তাহলে কত হবে? 2 বাই পাই ইন্টু r। ওকে, তাহলে আমরা ভরকেন্দ্র পেয়ে গেলাম। তো m এর এই যে রিংটা তার ক্ষেত্রফল কত? কারণ ভরটা তো এখানে ছড়িয়ে আছে, তাহলে এই যে রিংটা নিলাম তার ক্ষেত্রফলটা কত হবে? দেখো, পরিধি হলো পাই a, পাই r, r ব্যাসার্ধে বলেছে, r ব্যাসার্ধ, r দূরত্ব মানে ব্যাসার্ধটা মানে এইটুকুনি r, তাহলে ভরকেন্দ্রের দূরত্ব এটা 0 0। আচ্ছা, রিং এর আচ্ছা প্লেটের একটা হিসাব করি, প্লেটের ভর m, ব্যাসার্ধ a। ওকে, তাহলে একক ক্ষেত্রফলে
ভর হবে m বাই পাই, তো কত পাই স্কয়ার বাই 2, তাহলে 2m একক ক্ষেত্রফলের ভর হবে 2m বাই পাই স্কয়ার। তাহলে আমাদের ওই যে রিংটা নিলাম, রিংটার ভর কত হবে সেটা আমরা দেখে নিই। দেখো রিং এর ক্ষেত্রফল তাহলে কত, একক ক্ষেত্রফল ওটা, তাহলে রিং এর ক্ষেত্রফল যদি হিসাব করি, দেখো পরিধি হলো পাই আর, বেধ হলো dr, মানে ব্যাপারটা যদি স্ট্রেট ভাবি, তাহলে যদি জিনিসটা স্ট্রেট ভাবি, রিংটার পরিধিকে স্ট্রেট করি, তাহলে এটা কত পাই আর বেধটা কত dr, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে পাই আর ইনটু dr, এটা হলো ক্ষেত্রফল। অর্থাৎ ভর, তাহলে এই রিংটার ভর কত হবে, ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের ভর কত 2m বাই পাই স্কয়ার ইনটু পাই আর dr, তাহলে এটা হবে আমাদের রিং এর ভর। তাহলে যেহেতু এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রেডিয়ালি আস্তে আস্তে বাড়ছে, সুতরাং আমরা এবার ভর কেন্দ্রে চলে যাব, এটা মুছে দিলাম এইটুকুনি। সুতরাং আমাদের OICM হবে ইন্টিগ্রেশন y dm, এটাকে dm ধরেছি, y টা এখানে কত ধরেছি, কত দূরত্ব হচ্ছে r, তাহলে r dm বাই ইন্টিগ্রেশন dm। এবার দেখো আমরা কেন্দ্র থেকে r দূরত্ব ধরেছি, তাহলে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে a এর মধ্যে, কারণ r এর মান এখান থেকে কিন্তু r দূরত্ব, আমরা হাইয়েস্ট কত ধরতে পারতাম, লিংকটা এখানে, তাহলে 0 থেকে r এর মধ্যে ধরে, তাহলে r এর মানটা কত থেকে কত ভ্যারি করছে 0 থেকে a, 0 থেকে a। তাহলে আমরা যেটা পেলাম আর dm এর মানটা বসিয়ে দিই, তাহলে উত্তরালটা নিশ্চিত হবে a বলছি m হয়ে যাবে, মোট ভর m হয়ে যাবে r থাকলো, dm এর মানটা কত 2m বাই পাই স্কয়ার, 2m বাই পাই স্কয়ার, ও পাই তো কেটে গেছে, পাইটা লিখে রেখেছি, পাই কেটে চলে গেছে, পাইটা আমরা ফালতুই লিখে রেখেছি, কাজে লাগবে না। যাই হোক, পাই ইনটু পাইটা কেটে গেছে, তাহলে হচ্ছে আর dr বাই m। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম যে ভ্যালুটা, সেটা আমরা বসিয়ে দেব। তাহলে দেখো আমাদের যেটা চলে আসছে, m কেটে গেছে, তাহলে 2 বাই a স্কয়ার r স্কয়ার dr ইন্টিগ্রেশন 0 টু a। তাহলে আমাদের 2 বাই a স্কয়ার হবে, 2 বাই a স্কয়ার, তাহলে আমাদের যে আলটিমেট যে ভ্যালুটা আসছে যদি কনস্ট্যান্টও রাখতে পারতাম তাও হতো, অসুবিধা নেই, থাক যেটা আসছে দেখি। তাহলে 2 বাই a স্কয়ার, আর এর হলো r কিউব বাই 3, মানে a কিউব বাই 3, a কিউব বাই 3 চলে আসছে, দিয়ে ফাইনালি আমাদের চলে হলো 2a বাই 3, এটা পাই আসা উচিত, এটা পাই আসা উচিত, সেটা আমাদের একটু দেখতে হবে, একটু ক্যালকুলেশনটা আমরা দেখি কত আসছে আমাদের, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝে যাবো। নিচে একটা m ছিল, m আমরা কেটে দিয়েছিলাম, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের, এটাকে যদি একটা সিগমা ধরে নিই, এটাকে সিগমা যদি ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা ইনটু 2m বাই পাই স্কয়ার, to m by pi square
ও এটার ভর কেন্দ্র তো আছে, তাহলে এই ডিসটেন্সটা একটু খেয়াল করেন। এই ডিসটেন্স আছে কত আমাদের 2r/π, 2/π একটা আলাদা থাকবে, সেটা খেয়াল করিনি। আর ওই c1 এর দূরত্ব, এটা c1 এই তো মোট ভরটা নিহিত আছে, ওটা খেয়াল করিনি। তাই r হবে না 2r এর মানে এখানে একটা চলে আসবে, এটা তাহলে হয়ে যায় 4/π, এখানে একটা 4/π, এটা হয়ে যায় 4/π। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়। তাই ভাবছিলাম অ্যান্সারটা আসছে না কেন, তো ছোট করে দিলাম জিনিসটা। তাহলে আমাদের রিং এর ক্ষেত্রে হলো 2/π ইনটু ব্যাসার্ধ। কারণ দেখো এখানে কেন হলো y, rটা কেন হলো r, মানে অ্যাকচুয়ালি এটা y এর মানটা কত 2/π, y মানে হচ্ছে আসলে c1 এর আমাদের কোঅর্ডিনেট আমরা লিখেছিলাম, প্রথমে c1 টা কত ছিল সেটা তোমরা পেয়ে যাবে, প্রথমেই লেখা ছিল, মুছে দিয়েছি এখন। তো y এর মানটা আমরা বসিয়ে দিলাম 2r/π ইনটু দিস, দিয়ে ক্যালকুলেশন করে চলে এলো 4a/3π, ভ্যালুটা চলে এলো। ওকে, এই দুটো আমরা করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভালো করে জিনিসগুলো করে নেওয়ার চেষ্টা করবে। তো এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে, গতদিনের ভিডিওতে তোমাদের আমি একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অসম দণ্ডের ক্ষেত্রে, অসম ঘনত্বের দণ্ডের ক্ষেত্রে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তো সেটা একটু সমস্যা দু একজনের জানিয়েছে আমাকে, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আশা করি অবধি ভিডিওটা ভালোই লাগলো, অনেক কিছু আমরা নতুন জিনিস শিখলাম। তোমরা সবাই সুন্দরভাবে করবে, কারণ এই ভিডিওটা আবার বলে দিচ্ছি, এই যে চ্যাপ্টারটা এটা শুধুমাত্র বই পড়ে হবে না, কনসেপচুয়াল চ্যাপ্টার। তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা করে নেবে। যা যা করিয়ে দিচ্ছি সুন্দরভাবে লিখে সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নেবে। একবার বুঝতে না পারলে বারবার দেখে জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করবে, এটাই তোমাদের কাজ। তো একটি ধরে নিচ্ছি, একটা কোশ্চেন লিখি, একটি অসম ঘনত্বের, অসম রৈখিক ঘনত্বের ঘনত্বকে ল্যাম্ডা দিয়ে লিখি, ঘনত্বের দণ্ডের দৈর্ঘ্য সমান হলো দাঁড়িয়ে দণ্ডটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো যদি ল্যাম্ডা সমান ax² প্লাস bx/2 এই সম্পর্ক মেনে চলে। এই সম্পর্ক মেনে লাস্ট এই কোশ্চেন করে আজকে আমাদের আলোচনা শেষ করব। একটা অসম বাহু বিশিষ্ট, মানে ভর যায় সব জায়গায় সমান নয়, এটা একটা দণ্ড আছে অসম বাহু ভর বিশিষ্ট। এটা আমাদের একটা এন্ড ধরলাম, তাহলে এই এন্ডের কোঅর্ডিনেট 0 0 আর এই এন্ডের কোঅর্ডিনেট হচ্ছে l, 0, কারণ যেহেতু l দৈর্ঘ্য বলেছে। তো দণ্ডের ভরকেন্দ্র বার করতে গেলে এটা x কোঅর্ডিনেট, তাহলে xcm এর সূত্র আমরা জানি ইন্টিগ্রেশন x dm বাই ইন্টিগ্রেশন dm। তো তার জন্য আমরা, যেহেতু এটা ভরটা কন্টিনিউয়াসলি আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাসের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব, আমরা বলে দিয়েছি। এখানে আমরা ছোট্ট একটা dx ধরলাম, যার ভরকেন্দ্র থেকে, প্রান্ত থেকে দূরত্ব x। ওকে, যার প্রান্ত থেকে দূরত্বটা হলো x। তাহলে এখানে দেখো, তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে dx অংশের ভর, আচ্ছা আমরা ধরলাম, তাহলে একক দৈর্ঘ্যের ভর বলেছে ল্যাম্ডা, তাহলে dx অংশের ভর dm সমান ল্যাম্ডা ইনটু dx। একক দৈর্ঘ্যের ভর যদি হয় ল্যাম্ডা, তাহলে dx দৈর্ঘ্যের ভর হবে ল্যাম্ডা dx। ল্যাম্ডা মানে বলে দেওয়া আছে,
ax square plus bx by 2 into dx। ওকে, তাহলে dm পেলাম। তাহলে এবার এখানে আমাদের ফর্মুলায় বসিয়ে দিতে হবে। সুতরাং xcm ইন্টিগ্রেশন জিরো থেকে l, আমাদের x কত x, dm কত এটা মানে ল্যামডা dx মানটা পরে বসাচ্ছি, আর নিচেও dm কত ল্যামডা dx জিরো থেকে l। এটাকে আমরা ক্যালকুলেট করব। তোমরা কি করে আমি মুছে দিচ্ছি, মুছে ক্যালকুলেট করব আমি। তো এবার ল্যামডার মানটা বসাবো, বসিয়ে ইন্টিগ্রেট করব। ল্যামডার মানটা বসিয়ে দিয়ে মানে ax স্কয়ার প্লাস bx বাই 2 বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করব। পাশে পাশে করি, তাহলে ax স্কয়ার প্লাস bx বাই 2, তাহলে x দিয়ে গুণ করে দিলে এটা x কিউব, এটা x স্কয়ার, বাইরে থাকলো dx ইন্টিগ্রেশন 0 থেকে l, নিচে থাকলো ল্যামডা, তাহলে ax স্কয়ার x নেই তাই x স্কয়ার থাকলো প্লাস bx বাই 2 dx 0 থেকে l। ওকে, x কিউবের ইন্টিগ্রেশন করলে হয় পাওয়ার এক বাড়বে নিচে 4, তাহলে x টু দি পাওয়ার তাহলে হচ্ছে a x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস b বাই 2 x কিউব বাই 3। প্রত্যেকটার পাওয়ার যত হবে নিচেও তত হবে, এবং পাওয়ার এক বাড়বে 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, পাওয়ারে 2 প্লাস 1 নিচে 2 প্লাস 1। ভ্যালুটা লিখবো পাশে 0 থেকে l, l একবারও লিখতে পারতাম নিচে। এখানে হবে x স্কয়ার আছে তাহলে x কিউব বাই 3 প্লাস b বাই 2 x স্কয়ার বাই 2 0 থেকে l। এবার মানটা বসিয়ে দিতে হবে। 0 বসালে 0 হয়, বসালাম না। l বসালে a l টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস b l কিউব বাই 6 3 দুগুণে 6 বাই a l কিউব বাই 3 প্লাস b l স্কয়ার বাই 4 2 দুগুণে 4। এটাই হলো xm। এখান থেকে l কমন যাবে, উপরে l স্কয়ার কমন নেবো, নিচে একটা কমন নেবো, দিয়ে কাটাকুটি করে ছোট হবে, সেটা আমি আর করলাম না। এটা তোমাদের কাজ, তোমরা পারবে, তোমরা করে নেবে। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আমরা ভরকেন্দ্র সংক্রান্ত অনেক কিছু শিখে নিলাম। তো নেক্সট দিন আমরা চলে যাব কৌণিক ভরবেগ, টর্ক, বলের ভ্রামক, তাদের সম্পর্ক, কৌণিক ভরবেগ সংরক্ষণ, তার অ্যাপ্লিকেশন, আমাদের আবর্তবর্তী শক্তি, জড়তা ভ্রামক, অনেক 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 কিছু আছে এই চ্যাপ্টারে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবে মাত্র 3টে ভিডিও হলো, এখনো হয়তো 3টে ভিডিও হবে, বুঝতেই পারছি অনেক কিছু শেখার আছে। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো এবং প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে লিখে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করো, পড়ে নেওয়ার চেষ্টা করো। বারবার ভিডিওগুলো দেখো, দরকার হলে যে কথাগুলো বলছি ভালো করে শুনে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এটা তোমাদের কাজ। চ্যাপ্টারটা শিখতে পারলে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু কনসেপ্টের জিনিস আছে। তো তার জন্য তোমাদের কাজ ভিডিওটা ফলো করে সম্পূর্ণ দেখে সুন্দরভাবে লিখে নিয়ে বিষয়টাকে পড়ে নেওয়া। তোমাদের জন্য বানাচ্ছি, আশা করি তোমরা সবাই ভালো করে দেখবে, সবাই ভালো করে পড়াশোনা করো। আবার নেক্সট দিন আমরা চলে আসবো, আমি টপিক বলেই দিয়েছি, কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ সংরক্ষণ, জড়তার ভ্রামক, অনেক কিছু শেখার আছে, সেসব বলে শেষ করা যাবে না। চ্যাপ্টারটা অনেক সময় লাগবে পড়াতে, অনেক কিছু যেহেতু আছে। তো ইভেন তোমাদের যে বইগুলো তোমরা মেনলি পড়ো, ছায়া প্রকাশনী, সাঁতরা, সব বইতে আমি যেগুলো পড়াবো সব কিছু থাকবে না বা এইভাবে থাকবে না রিপ্রেজেন্টেশনগুলো, সেখানে হয়তো কিছুটা জটিল থাকতে পারে। তো যেটা সহজ উপায় শিখিয়ে দিচ্ছি সেখানে নেওয়ার চেষ্টা করো, তোমাদের উপকার হবে, তোমাদের জন্যই জিনিসটা করা। তো যাই হোক, আজকে বলে শেষ করছি, আবার পরের দিন দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো বলে শেষ করে দিলাম আজকে।